এই মেয়েটার নাম হলো অবন্তিকা। শি ইজ ফ্রম খুলনা। আর আজ অবন্তিকার বাবার বিয়ে এই বিশেষ মহিলার সাথে। ওয়েট, পুরো ঘটনায় আসি। অভিশপ্ত অতীত পর্ব 6। 2017 সালের ঘটনা। তখন অবন্তিকার রিলেশন ছিল এই ছেলেটার সাথে, নাইম। দুইজনই তখন খুলনা সিটি কলেজের স্টুডেন্ট। ঠিক এক সপ্তাহ পর তাদের 1 ইয়ার অ্যানিভার্সারি হবে। সো অ্যানিভার্সারি উপলক্ষে নাইম অবন্তিকার কাছে সেই বিশেষ জিনিসটা চাইলো। রিলেশনের 1 বছর হইতে যাচ্ছে, আর কত না করবা বাবু? আমি তো ভার্সিটিতে উঠেই তোমাকে বিয়ে করব, প্রমিস। এবার একটু বোঝো প্লিজ, জাস্ট একবার। প্রথমে না করলেও একটা সময় অবন্তিকা রাজি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, কিন্তু কোথায়? তোমার বাসায়? আরে না না, পাগল নাকি? আমার বাসায় সবসময় আম্মু থাকে। ওই যে আমার একটা ফ্রেন্ড আছে না, সিফাত, ওর একটা আবাসিক হোটেল পরিচিত আছে। তো ঠিক 1 সপ্তাহ পরে তারা দুজনই তাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে গেল খুলনা সোনাডাঙ্গার এক বিশেষ আবাসিক হোটেলে। আবাসিক হোটেলটার নাম কি এটা খুলনার লোকজন কিছুটা গেস করতে পারছে। সো যাই হোক, অবন্তিকা খুবই নার্ভাস, ভয়ও পাচ্ছে, আবার খুব এক্সাইটেডও লাগছে। নাইম ধীরে ধীরে কাছে আসা শুরু করলো। ঠোঁটে ঠোঁটে স্পর্শ করতেই যাবে, ঠিক তখনই বুঝতেই পেরেছেন কি হলো। তাদেরকে কিছু লোক কট দিছে, আটক করছে, এবং তাদের দাবি হচ্ছে টাকা পয়সা না দিলে তাদেরকে ছাড়বে না। এন্ড দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট ইজ, এই পুরো ঘটনাটা নাইমের ফ্রেন্ড সিফাতের সাজানো। সেই সিফাত যে নাইমকে এই আবাসিক হোটেলের সন্ধান দিয়েছিল। না আমাদের প্রত্যেকের ফ্রেন্ড সার্কেলে কিন্তু এরকম একটা মাদারবোর্ড থাকেই যে সময় অসময় কাটাপ্পা হয়ে যায়। যাই হোক, চাপে পড়ে অবন্তিকা এবং নাইম দুইজনই যার যার ফ্যামিলিতে কল দেয় এবং ঘটনাটা জানায়। নাইমের বাবা চাকরি সূত্রে ঢাকায় থাকে। সো নাইমের মা যত দ্রুত সম্ভব ঘটনাস্থলে পৌঁছালো এবং আটককারীদেরকে 10,000 টাকার অফারও করলো। কিন্তু যারা আটক করেছিল তারা 40,000 টাকার নিচে মানতেই রাজি না, অর্থাৎ দুইজনের 20,000 করে। নাইমের মা তার ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য আকুতি মিনতি করতে থাকে। বাট ঠিক তখনই ঘটনাস্থলে পা রাখে অবন্তিকার বাবা লুৎফর সাহেব, খুলনার একজন ধনাঢ্য ব্যবসায়ী অ্যান্ড পলিটিক্যাল ফিগার। ওই যে দেশের একটা বিশেষ দলের তৎকালীন সাপোর্টার ছিলেন তিনি। লুৎফর সাহেব পা রাখতেই ঘটনাটা পুরো উল্টে গেল। মুক্তিপণ দাবি করা তো দূরের কথা, সরি বলে ছাড়তে বাধ্য হলো ওই আটককারীরা। বুঝতেই পারছেন আমাদের অবন্তিকার বাবা কতটা পাওয়ারফুল। কিন্তু অবন্তিকার বাবা খেয়াল করলেন যে নাইমের মা এখনো ঘাবড়ে আছেন। তিনি তাকে আশ্বস্ত করলেন যে এরপর আটককারীরা সমস্যা করবে না ভবিষ্যতে। বুঝতেই পারছেন অবন্তিকা খুব রেপুটেটেড ফ্যামিলির একটা মেয়ে, সে তার ফ্যামিলির রেপুটেশন নষ্ট করেছে। সো তাকে একদম ঘরবন্দি করে দেওয়া হলো। নো ইন্টারনেট, নো ফোন, নো কলেজ। নাইমের সাথে প্রায় সপ্তাহখানিকের মতো যোগাযোগ নেই। সেই দিন অবন্তিকার একটা কাজিন অবন্তিকার সাথে দেখা করতে আসে। তার ফোন থেকে স্টোরি চেক করে জানতে পারে নাইমের বুকের পাঁজরে নতুন পাখি বাসা বেঁধেছে। আর এই পাখি অন্য কেউ না, অবন্তিকার ক্লোজ ফ্রেন্ড নাইমা। না প্রথমে নাইমের ফ্রেন্ড সিফাত এত একটা ঘটনা ঘটালো, এখন অবন্তিকার ফ্রেন্ড নাইমা। বাবা, তুমি ঠিকই বলেছিলে, এইসব ছেলেরা আসলেই ভালো না। মেয়ের কষ্টের ব্যাপারটা লুৎফর সাহেব বুঝতে পারলেন, তাই অবন্তিকাকে ঢাকায় পাঠিয়ে দিলেন এবং নতুন কলেজে ভর্তি করলেন। কোনো রকম প্রেম ভালোবাসা ছাড়াই এখন অবন্তিকার লাইফ খুব বিন্দাস যাচ্ছে। বছরখানিক হতে চললো ঢাকায়। বাট হঠাৎ একদিন অবন্তিকার ফোনে তার মায়ের কল আসে। ফোনে মায়ের ভারী কণ্ঠ শুনে অবন্তিকা ঘাবড়ে গেল। সে মনে করলো ফ্যামিলিতে কোনো একটা বিপদ হয়েছে, হয়তোবা তার বাবা অসুস্থ। বাস ধরে চলে এলো খুলনায়। বাসায় এসে জানতে পারলো অবন্তিকার বাবা নতুন বিয়ে করতে চায়। সে গত কয়েক মাস যাবত এক মহিলার সাথে রিলেশনশিপে আছে। এই মহিলা নাসরিন। আর এই নাসরিন অন্য কেউ না, নাইমের মা নাসরিন, সেই নাইম যে অবন্তিকার এক্স। মাই ফল্ট মুভিটা রিলিজ পাওয়ার আগেই খুলনাতে ওই মুভির সিকুয়েল হয়ে গেছে ভাই। ওই যে ঘটনাটা ঘটেছিল আবাসিক হোটেলে, তারপর নাইমের মায়ের সাথে লুৎফর সাহেবের পরিচয় হয়। নাইমের বাবা তো খুলনার বাইরে থাকে, সো যেটা হয় আর কি সেটাই। অবন্তিকা একদম ভেঙে পড়লো। তার বাবা আরেকটা বিয়ে করতে চায়, আরেকটা প্রেম করছে। এইটা যতটা না তাকে কষ্ট দিল, তার থেকে বেশি কষ্ট দিল তার বাবা সেই মহিলাকে বিয়ে করছে যে তার প্রাক্তন প্রেমিকের মা। একবার নিজেকে অবন্তিকার জায়গায় বসিয়ে দেখেন, আপনার কেমন লাগতো? যাই হোক, এরপর অবন্তিকার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় এবং অবন্তিকা এবং অবন্তিকার মা দুইজনই ঢাকায় পার্মানেন্টলি শিফট করে।
দেখতে দেখতে কেটে যায় আরো একটা বছর। অবন্তিকা এইচএসসি পরীক্ষা দিল, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হলো, আর সেইখানে অবন্তিকার পরিচয় হয় রাজনের সাথে। রাজন দেখতে মোটামুটি ভালো স্টুডেন্ট, খুবই কেয়ার করে। ওই যে প্রতিটা ডিপার্টমেন্টে কিছু সিল মারা কাপল থাকে না, যারা একসাথে ক্লাসে আসে, একসাথে যায়, আর ক্লাসের মধ্যে ওই একটা কোনায় বসে গুজুর গুজুর করে প্রেম করে, একদম ওইরকম একটা কাপল হয়ে যায় তারা। অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে প্র্যাকটিক্যাল সবকিছু রাজন একাই হ্যান্ডেল করে। রাজন খুবই সিরিয়াস অবন্তিকাকে নিয়ে। রিলেশনশিপের কয়েক মাস যেতে না যেতেই অবন্তিকাকে তার মায়ের সাথে পর্যন্ত পরিচয় করিয়ে দেয়। ওয়াও! কিন্তু তাদের এই মাখো প্রেম বেশি দিন কপালে সইল না। শুরু হয়ে গেল লকডাউন। ওয়েলকাম টু 2020। লকডাউনে তাদের মাখো প্রেম চলতো ভিডিও কলে। বাট হুট করে একদিন আননোন আইডি থেকে অবন্তিকার মেসেঞ্জারে একটা মেসেজ আসে। রাজন, তোমার কি হয়? হু আর ইউ? পাল্টা প্রশ্ন করায় সেই মেয়েটা পাঠায় কিছু স্ক্রিনশট, যেখানে রাজন এবং সেই মেয়ের যাবতীয় সব প্রেমালাপ রয়েছে। আর রাজন খুবই হেলথ কনসিয়াস একটা ছেলে, এই জন্য সে বারবার বলছিল যে শো মি ইওর অ্যাপলস। দ্বিতীয়বারের মতো মন ভাঙলো অবন্তিকার। বাইরে লকডাউন, ভেতর থেকে ব্রেকডাউন। আর আপনার মনে আছে কিনা জানি না, লকডাউনের সময় কিন্তু একদম বিয়ের একটা ধুম পড়ছিল, যে যাকে পারে যেভাবে পারে ধরে বাঁধে বিয়ে করতেছিল, রাইট? মনে আছে? তো যাই হোক, ওই সময়টা অবন্তিকার জন্য কয়েকটা বিয়ের প্রপোজাল আসে। একটা ভাঙা মন নিয়ে রিবাউন্ডের খোঁজে অবন্তিকাও রাজি হয়ে যায় বিয়ের জন্য। অবন্তিকার বিয়ে ঠিক হয় এই ছেলেটার সাথে, আরাফাত। হি ওয়ার্কস ইন আ ব্যাংক, হেলদি স্যালারি, বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু আছে, তার উপর হি ইজ রিয়েলি গুড লুকিং। অবন্তিকা বিয়েতে রাজি, ছেলেও রাজি। সো লকডাউন তাই ঘরোয়া ভাবে বিয়ে হলো তাদের। এর আগে অবন্তিকার যে দুটো রিলেশন ছিল সেই দুটোই ছিল সেম এজ, কিন্তু আরাফাত ভাই অবন্তিকার চেয়ে বয়সে সিনিয়র, যথেষ্ট ম্যাচিওর একজন মানুষ। অবন্তিকাকে ভালো বোঝেন তিনি, অনেক কেয়ার করে, পারফেক্ট হাজব্যান্ড। এভাবে সুখে সংসার করতে করতে প্রায় বছর খানেক কেটে গেল। সেই দিন ছিল একটা বড় কর্পোরেট ব্যাংকিং ইভেন্ট। সকাল সকাল রেডি হয়ে আমাদের আরাফাত ভাই গেল সেই ইভেন্টে। সেই ইভেন্টে আরাফাত ভাইয়ের পরিচয় হলো একজন বিশিষ্ট নারীর সাথে, আয়েশা। আয়েশা নিজে এসে আমাদের আরাফাত ভাইয়ের সাথে কথা বলেছিল, কারণ ওই যে বলেছিলাম আমাদের আরাফাত ভাই খুবই হ্যান্ডসাম। যেহেতু দুইজনই ব্যাংকার, সো ফিল্ড অফ ইন্টারেস্ট ম্যাচ করা শুরু করলো, কথা হওয়া শুরু করলো, এবং কাজের কথা থেকে আস্তে আস্তে ব্যক্তিগত জীবনে কথা শুরু হলো। এরপর আসে সেই লাইন যেটা দিয়ে 99.9% পরকীয়া শুরু হয়। আমার হাজবেন্ড তো আমাকে সময় দেয় না। ওই যে বললাম আমাদের আরাফাত ভাই যথেষ্ট ম্যাচিওর এবং বুদ্ধিমান, তাই সে গোপনে টানা প্রায় 2 মাসেরও বেশি আয়েশার সাথে চুটিয়ে প্রেম করে গেল, কিন্তু অবন্তিকা কোনো কিচ্ছু বুঝতে পারে না। কিন্তু হুট করে একদিন একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। আপনার স্বামী আপনাকে ধোঁকা দিচ্ছে। মানে কি? আমি ঠিকই বলছি, সে বর্তমানে অন্য একজনের সাথে সম্পর্কে আছে। কি প্রমাণ আছে আপনার কাছে? সে বর্তমানে যার সাথে প্রেম করছে সে আমার স্ত্রী আয়েশা। কথাগুলো শুনে যেন অবন্তিকার মাথায় আকাশ ভেঙে পড়লো। সে ফোন কেটে দিয়ে আরাফাতকে ফোন করতেই যাবে, কিন্তু সেই নাম্বার থেকে আবারও কল আসে। শুনুন, আমি জানি আপনি রেগে আছেন, কিন্তু এখন আপনার হাজবেন্ডকে কিছু বলবেন না, স্বীকার করবেন না। এদেরকে হাতে নাতে ধরতে হবে। আপনি আগামীকাল সকালে আপনার স্বামী অফিসে গেলে আমার সাথে দেখা করুন। আমি আপনার বাড়ির সামনে গাড়ি পাঠিয়ে দেব। আপনি বাড়ির ঠিকানা জানেন? আমি আরো অনেক কিছুই জানি, সব বলবো আপনাকে। কাল দেখা করুন, আর মনে রাখবেন আপনার হাজবেন্ড যেন ভুলেও জানতে না পারে যে আপনি জানেন। কথা শেষ করেই ফোন কেটে গেল। অবন্তিকার প্যানিক অ্যাটাক আসা শুরু করলো। কি করবে বুঝতে না পেরে তার এক বান্ধবীকে কল দিল এবং তার বাসায় চলে গেল। তার বান্ধবীর পরামর্শে পরের দিন আরাফাত অফিসে চলে যাওয়ার পর অবন্তিকা গেল সেই অচেনা ব্যক্তির সাথে দেখা করতে একটা ক্যাফেতে। সেই ব্যক্তির নাম নাহিদ, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসম্যান, বয়স প্রায় 40-এর কাছাকাছি। নাহিদ সাহেব একে একে অবন্তিকাকে সেই স্ক্রিনশট গুলো দেখানো শুরু করলো। নাহিদ সাহেবের দেখানো স্ক্রিনশট গুলোর মধ্যে একটা স্ক্রিনশটে উল্লেখ ছিল যে পরশুদিন তারা সন্ধ্যা 6টায় ধানমন্ডির একটা রেস্টুরেন্টে দেখা করবে। দুইজনে প্ল্যান করলো যে সেই রেস্টুরেন্টে ওই সময় গিয়ে আরাফাত এবং আয়েশাকে হাতে নাতে ধরবে। যে কথা সেই কাজ। তারা গেল সেই রেস্টুরেন্টে, দেখলো অলরেডি আরাফাত আয়েশা বসে আছে, হাতে নাতে ধরা পড়লো তারা। কিন্তু তারপর দুইজনই ডিনাই করে দিল। আরে, অফিসের একটা জরুরি কাজে দেখা করেছি। হ্যাঁ, আসলে আমরা সবাই জানি সন্ধ্যার পর ঢাকার এরকম নামি দামি রেস্টুরেন্টগুলোতে অনেক কর্পোরেট মিটিং হয়, উই নো। তো যাই হোক, স্ক্রিনশট গুলো দেখানোর পর এক পর্যায়ে তারা দুইজনই স্বীকার করলো যে হ্যাঁ তারা পরকীয়া করছে এবং দুইজনই সরি বললো। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনাটা এখন ঘটে। আয়েশা চায় নাহিদকে ডিভোর্স দিয়ে আরাফাতকে বিয়ে করতে, কিন্তু আরাফাত অবন্তিকাকে ছাড়তে রাজি না। আবার অবন্তিকা আরাফাতকে ক্ষমা করতে রাজি না, কিন্তু নাহিদ আয়েশাকে ক্ষমা করে মেনে নিতে চাইলেও আয়েশা আরাফাতকে ছাড়তে রাজি না। কি কনফিউশন রে বাবা! আপনি বুঝতে পারছেন তো? আর না বুঝলেও কিছু করার নাই। যাই হোক,
মোট কথা, অবন্তিকা কোনোভাবেই এখন আর আরাফাতের সাথে সংসার করবে না, সে ক্ষমা করবে না আরাফাতকে, সে ডিভোর্স চায়। তাই অবন্তিকা এবং নাহিদ গেল নাহিদ সাহেবের পরিচিত এক উকিলের কাছে। একটা বিয়ে দেওয়া যতটা না প্যারা, একটা ডিভোর্স দেওয়া তার থেকে কয়েক হাজার গুণ বেশি প্যারার। মানে এই জিনিসটা যারা ফেস করছে তারাই শুধুমাত্র বুঝবে। প্রায় বিভিন্ন রকম কমপ্লিকেশনস এর কারণে নাহিদ এবং অবন্তিকার ওই উকিলের চেম্বারে যাওয়া লাগতো, কোর্টে যাওয়া লাগতো, বিভিন্ন রকম লিগ্যাল ফর্মালিটিস ছিল। এন্ড ধীরে ধীরে একটা পর্যায়ে নাহিদ সাহেব অবন্তিকাকে পছন্দ করা শুরু করলো। রিয়েলি না, মানে এই মেয়ের জীবনে একদম শুরু থেকে কাপল শপিং চলতেছে। যাই হোক, সেটা লিগ্যাল ইস্যুর জন্যই হোক বা একাকিত্ব কাটানোর জন্যই হোক, অবন্তিকা এবং নাহিদের রেগুলার কথা হওয়া শুরু হয় এবং আস্তে আস্তে তারা ব্যক্তিগত কথা শেয়ার করতে শুরু করে। একটা পর্যায়ে ধীরে ধীরে দুইজনে ক্লোজ আসা শুরু করে। ওয়াও, মানে দিস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। তুই আমার বউয়ের সাথে পরকীয়া করছিস, সো আই উইল স্ন্যাচ ইউর ওয়াইফ। নাহিদ এবং অবন্তিকার প্রেম হয়ে গেল অবন্তিকা এবং আরাফাতের ডিভোর্সের আগেই। আরাফাতের ডিভোর্সের পর নাহিদ অবন্তিকা বিয়ে করে, তারা দুইজন এখন কানাডা আছে এবং কানাডা থেকে অবন্তিকা এই গল্পটা আমাকে শুনিয়েছে তার জীবনের। এন্ড অবন্তিকা ইজ ফ্রম খুলনা, সো হ্যালো খুলনা। এন্ড নাহিদ সাহেব ইজ ফ্রম বরিশাল। কি অবস্থা মনু? আপনি যদি চান আপনার গল্প আমি শেয়ার করি, তাহলে ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেওয়া লিংকে ক্লিক করে লিখে পাঠান আপনার গল্প। ডোন্ট ওয়ারি, এই গল্পে আমি যে নামগুলো ব্যবহার করেছি সেগুলো ফেক। আপনার পরিচয়, নাম সব কিছু গোপন রাখা হবে। আমাদের প্রত্যেকের জীবনে গল্প আছে, প্রত্যেকের একটা অভিশপ্ত অতীত আছে, তাই না?